বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিগত 15 থেকে 18 জুন আইএনআইআর মিশনের সংক্রান্ত সেমিনার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান আলোচনা অনুষ্ঠিত হলে যেটা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন পর্যালোচনা করা হয়েছে। আইএইএ এর 3 জন বিশেষজ্ঞ এখানে উপস্থিত ছিলেন। আপনারা জানেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব দ্রুত আমাদের গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে। প্রথম ইউনিটটা সেটাই একটু এই ফোনটা কাট প্লিজ, এটা বারবার ভাইব্রেট হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বয়স ভিত্তিক সাঁতার কম্পিটিশন শুরু হয়েছে 11 জুলাই থেকে। বয়স ভিত্তিক, এটা ইম্পর্টেন্ট। আমরা প্রায় বলছি যে আমাদের জাতীয় পর্যায়ে যত কম্পিটিশন হচ্ছে, এই সরকার চায় কিশোর তরুণদেরকেও যত বেশি সম্ভব ক্রীড়া এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা যায়, সেই চেষ্টা, সেই কারণে এটা খুবই সিগনিফিক্যান্ট বলে আমরা মনে করি। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় তারা তাদের যেসব রেগুলার কাজ সেগুলো তারা করে যাচ্ছেন। মূলত বিভিন্ন ক্ষেত্রে শ্রম আইন যেখানে ভঙ্গ হচ্ছে সেটার ক্ষেত্রে তারা ব্যবস্থা নিচ্ছেন। একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা মনে করি, কারণ এখানে প্রান্তিক মানুষ সবাই আমরা সবসময় যোগাযোগে থাকি না, সেটা হচ্ছে চা শিল্পের উন্নয়ন, চা শিল্পের স্থিতিশীলতা বজায় রাখা এবং চা শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা সভাপতিত্ব মালিক পক্ষ এবং চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা হয়েছিল। আমরা খুব যারা খোঁজ খবর রাখি তারা জানি চা শিল্পে কর্মরত শ্রমিকদের জীবন মানে খুব বড় প্রশ্ন আছে। এটা দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। এই সরকার সেটা সমাধান করার জন্য আন্তরিকভাবে কাজ করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আপনারা জানেন যে 1 কোটি দক্ষ কর্মী আমরা প্রেরণ করতে চাই আগামী 5 বছরে। সেটার জন্য যা যা প্রয়োজন, তাদের ভাষাগত সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে, তাদেরকে দক্ষ করে তোলার চেষ্টা হচ্ছে, এবং যে দেশগুলোতে আমরা কর্মী প্রেরণ করতে চাই তাদের সাথে দ্বিপাক্ষিক সব আলোচনা কন্টিনিউ করছে। আমাদের এখন পর্যন্ত 2015 থেকে 26 সালে একটা পরিসংখ্যান 45 লক্ষাধিক কর্মী প্রেরণের মাধ্যমে সৌদি আরব বাংলাদেশ শীর্ষ শ্রম বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। এরপরই প্রধান গন্তব্য ওমান 9.36 লাখ, মালয়েশিয়া 8.45 লাখ এবং কাতার 7.14 লাখ। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিশ্ব পরিবেশ দিবসে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করেছেন। 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু হলো। আপনারা নিশ্চয়ই জানেন বর্ষার সময় গাছ লাগানো সবচেয়ে উপযুক্ত সময়, কারণ এই সময়টার মধ্যে গাছ তার মোটামুটি একটা চারা থেকে একটা ভিত্তি পেয়ে যায়। এবং আপনারা এই সরকার ক্ষমতায় আসার আগে বিএনপি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল বৃক্ষরোপণে, সেটা ঠিকঠাক মতো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আমি বলবো এটার সাথে জড়িত, সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট এটার জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে। এটা সিরাজগঞ্জ জেলায় করা হয়েছে। আপনারা জানেন যে বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে হচ্ছে ধরুন হসপিটালের যে বর্জ্য, এই ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা ছিল। আপনারা জানেন এই বর্জ্যগুলোর মধ্যে হসপিটালে ব্যবহৃত বিভিন্ন জিনিসের মধ্যে নানান রকম মারাত্মক রোগ জীবাণু থাকে। সো এই ডিসপোজাল নিয়ে আলাপ, এবং আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটু ব্যক্তিগতভাবে তথ্য দেই। ঢাকা মেডিকেল কলেজের যে হয়েছে জন্মদিন প্রতিষ্ঠাবার্ষিকী 81তম, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ছিলেন। ঢাকা মেডিকেল কলেজের একজন অ্যালামনি হিসেবে আমি সেখানে ছিলাম। তো আমরা যখন ইনফর্মালি কথা বলছিলাম, ঢাকা মেডিকেল কলেজের নতুন একটা প্রকল্প আসছে, আমি দেখলাম যে তিনি এই মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এখানে কি করা হচ্ছে, এবং ওখানে জিজ্ঞেস করছেন সারা দেশে এটাকে কিভাবে ইন্টিগ্রেটেড এবং সেন্ট্রালি করা যায়, বিভিন্ন জেলাতে এই ম্যানেজমেন্টটা একত্রে কিভাবে করা যেতে পারে, উনি এই ব্যাপারে খুবই কনসার্ন আছেন। আমাদের এই একটা জায়গায় ঢাকা বা বিভিন্ন জায়গায় হয়তো ভালো অবস্থা আছে, কিন্তু অনেক জায়গায় এটা আসলে প্রপার অবস্থায় নেই। সো এটা খুব জরুরি ব্যাপার, কারণ আমাদের অনেক রোগ ছড়িয়ে পড়তে পারে, মারাত্মক রোগ ছড়িয়ে পড়তে পারে এই ওয়েস্ট থেকে। পরিকল্পনা মন্ত্রণালয় ভোক্তা মূল্য সূচক তারা প্রকাশ করেছেন, মজুরির হার প্রকাশ করেছেন। এগুলো তাদের খুব রেগুলার কাজ, তারা সেগুলো করছেন। বাস্তবায়ন পরিবর্তন ও মূল্যায়ন বিভাগ তারা সেই প্রকল্পগুলো কতটুকু অগ্রগতি হয়েছে সেটাও তারা কন্টিনিউ করছেন। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আইনজীবীদের জন্য মধ্যস্থতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম চলছে। বিচারপতিদের দ্রুত, স্বল্প এবং কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগ এই প্রকল্পটা বাস্তবায়ন করছে। কারণ আমরা জানি আদালতে চলে যাওয়ার আগেও যদি এই কাজগুলো করা যায়, মধ্যস্থতা করা যায়, সেক্ষেত্রে মানুষের হয়রানি অনেক ক্ষেত্রে কমে যায়। আদালতে শুধু
টাকা খরচের প্রশ্ন আছে, দীর্ঘসূত্রিতার প্রশ্ন আছে, এবং অনেকে কঠিন জেলা পর্যায়ে আদালত আছে, গ্রাম থেকে জেলায় আসা বা যখন এটা উচ্চ আদালতে আসে ঢাকায় আসা, এটা সংকটের ব্যাপার থাকে। সেই কারণে পুলিশ তার রেগুলার তার বাহিনীগুলোর মাধ্যমে, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, তারা সবকিছু করছে। এবং এবার এই বাহিনীগুলোই আবার যেসব জায়গায় বন্যা আক্রান্ত আছে, যেমন যেসব দুর্গম এলাকা আছে, যেসব এলাকায় বিজিবি আছে, বিজিবি সেই এলাকাগুলোতে সিলেট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এইসব এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড চালাচ্ছে। আইএসপিআর থেকে কিছু তথ্য আপনারা জানেন, গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। নৌবহরে জাপানের 5টি পেট্রোল বোট সংযুক্ত হয়েছে। আর আমি ছোট্ট একটু তথ্য, একটা আপডেট দিয়ে দিতে চাই। বন্যার আপডেটটা হচ্ছে এখন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বিস্তারিত তথ্য এখানে। এখন পর্যন্ত আক্রান্ত জেলা 7টি: খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। উপজেলার সংখ্যা 59টি, ক্ষতিগ্রস্ত পৌরসভা ইউনিয়নের সংখ্যা 334টি, পৌরসভা 12টি। পানিবন্দী পরিবারের সংখ্যা 1,55,311টি, ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 6,09,411 জন। এখন পর্যন্ত 54 জন মানুষ মারা গেছেন, খুবই মর্মান্তিক আমাদের জন্য। প্রতিটা মৃত্যু আমরা এক্সপেক্ট করি না একটাও। এটা রাঙ্গামাটিতে 3 জন, বান্দরবানে 6 জন, কক্সবাজারে 31, চট্টগ্রামে 13, মৌলভীবাজারে 1 জন। আহত হয়েছেন 39 জন। সারা দেশে আশ্রয় প্রদান করার জন্য 1049টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মোট 38,422 জন লোক আশ্রয় গ্রহণ করেছেন। আমরা একটা কথা একটু জনগণকে বলতে চাই, আশ্রয় কেন্দ্রে যাওয়াটা ভালো। মানে অনেক সময় যেটা হয়, মানুষ তার সর্বস্ব হারিয়ে ফেলতে পারেন, এ ধরনের ঝুঁকি বোধ করে অনেক সময় বাড়িতে থাকার একটা প্রবণতা আছে। কিন্তু আমরা এনকারেজ করব, তারা যদি এ ধরনের সংকট দেখেন, সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়া উচিত হবে। আর যারা আছেন তাদের কাছেও সরকার নিশ্চয়ই ত্রাণ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছে যাবে। আমি শেষ করছি, এবার আপনাদের প্রশ্ন। প্রশ্নটা করার পূর্বে আমরা যারা এখানে আছি বিভিন্ন গণমাধ্যমে পরিচয়টা দিয়ে যদি প্রশ্নটা করে, তার আমাদের ফাইন এটা এখন বাহিরাতে করা উচিত। জি জি জি, থ্যাংক ইউ। এটা করার জন্য আমি প্রশ্ন করতেছি, আমি মোহনা টিভির হেড অফ নিউজ। জি, প্রশ্নটা হলো যে আপনি বন্যার কথা বলছেন, বন্যার তো সরকার যথেষ্ট উদ্যোগ নিচ্ছে, তো এখন তো সর্বশেষ পরিস্থিতি উন্নতির দিকে। জি, ঢাকা শহরের কথাটা এখানে নাই। ঢাকায় দেখলাম যে বিভিন্ন অঞ্চলে প্রচুর পানি জমে, একটু সামান্য বৃষ্টি হলে কি হয়। এই বিষয়ে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কোনো পদক্ষেপ নিচ্ছেন ঢাকা শহরে বন্যার বিষয়ে? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো পরীক্ষা। গতকাল পরীক্ষা দিয়েছে, অনেক বাচ্চারা কষ্ট করছে, এই বিষয়ে আপনারা কোনো নজরে নিচ্ছেন? আমি আসছি। আচ্ছা, প্রথমত ঢাকা শহরে যেটা হয়েছে এটা ঠিক বন্যা না, আমরা বন্যার খবর নিয়েছি, এটা আসলে জলাবদ্ধতা, আমরা এভাবে বলবো। হ্যাঁ, এবং এটা মারাত্মক ক্রাইসিস তৈরি করে, যেহেতু এখানে প্রচুর মানুষ একসাথে থাকে। কয়েক ঘন্টা জলাবদ্ধতা আমাদের অনেক ক্রাইসিস তৈরি করে। পদক্ষেপ তো আসলে নেওয়া হয়েছে, নেওয়া হয়। আমরা মাত্র এই সরকার দায়িত্বে আসলো, আমরা চিটাগং শহরের ক্ষেত্রে দেখেছি প্রচুর টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছিল, কিন্তু খুব সিগনিফিক্যান্ট উন্নতি সেই অর্থে হয়ে ওঠেনি। আমাদের তথাকথিত উন্নয়নগুলো নানান প্রকল্প নেওয়া হয়েছে। একটা হচ্ছে অপরিকল্পিত ভাবে নেওয়া হয়েছে, এক হচ্ছে যে পরিমাণ টাকা খরচ করা হয়েছে তার খুবই ছোট একটা ভগ্নাংশ আসলে এফেক্টিভ হয়েছে। সো নানান সংকট আছে, সেগুলো আমরা নিশ্চয়ই দেখব। এইচএসসি পরীক্ষা নিয়ে আমি যতদূর জানি, শিক্ষা মন্ত্রণালয় তাদের বক্তব্য আলাদাভাবে জানাবেন, কিন্তু আমি একটা কথা একটু জানিয়ে রাখতে চাই, এটা তাদের সাথে কিছু আলোচনার ক্ষেত্রে আমি ইনফর্মালি কিছু তথ্য পেয়েছি, এটা আমি সরকারিভাবে বলতে যাচ্ছি না, সরকারিভাবে তারা জানাবেন। এই ব্যাপারে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে খুব সিভিয়ার বন্যা আছে, ওই জায়গায় কিন্তু এইচএসসি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। এর বাইরে যখন তারা সিদ্ধান্ত নিতে গেছেন এইচএসসি পরীক্ষা নিয়ে, তখন যে পার্সেন্টেজ অফ সেন্টার্সের সমস্যা দেখা গেছে, এই পার্সেন্টেজটা কিন্তু আসলে খুব বড় না। আমাদের কি হয়, আবারও বলছি, এটা আমি একদম আপনাদের সাথে কনভারসেশন করছি, আমি তো এর পরিচয়ের বাইরে আমি একজন ব্যক্তিও। কিছু কিছু জায়গায় যে সংকট হয়েছে, এগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে আসলে ভাইরাল হয়ে গেছে। আমি বলছি না কোনো শিক্ষার্থীর কষ্ট হওয়াকে আমরা সমর্থন করছি, কোনোভাবেই না, কিন্তু এই ভাইরাল হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, আমাদের মনে হয়েছে সংকটটা হয়তো অনেক বেশি। আমি নিজেই এই খোঁজটা নিতে গিয়ে জানলাম আমাদের এই ধরনের সংকটে পড়া কেন্দ্রের সংখ্যা, যেখানে পরীক্ষা চলেছে, আবারও বলছি, যেখানে সংকট অনেক বেশি, সেখানে পরীক্ষা তো বাতিল করা হয়েছে চিটাগংয়ে, কিন্তু যেখানে এই হয়েছে এই পার্সেন্টেজটা খুব ছোট। মানে আমাদের টোটাল যে পরিমাণ পরীক্ষার্থী, যে সংখ্যার কেন্দ্র,
সেই তুলনায় ছোট। তবে এই সিদ্ধান্ত হয়েছে, খুব দৃঢ়ভাবে মনিটরিং করা হবে, পূর্বাভাস, এবং সেটার উপরে ভিত্তি করে যদি এই ধরনের সংকটের পরিস্থিতি দেখা যায় পরীক্ষা আবার স্থগিত করার বিবেচনা করা হবে। ভুলে গেছি, শেখ হাসিনার একটা বক্তব্য জি, প্রচার করছে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায়। আচ্ছা, এটা আপনারা আবার পেশ এটা আবার জি, এটা আবার এখানে এটা প্রশ্নটা হইলো যে আমাদের গণমাধ্যমেও, মানে আমি গণমাধ্যমের কারণে বলতেছি যে অতীতে ছিল যে যেমন তারেক রহমানের বক্তব্য প্রচার করা যেত, এবার শেখ হাসিনার বক্তব্য আপনাদের বেসরকারি টেলিভিশন এবং বিভিন্ন মিডিয়া এগুলো প্রচার করছে। সেই বিষয়ে আপনাদের, আমি বলবো না পদক্ষেপ, আরো কোন নির্দেশনা আছে কিনা? আর আরেকটা বিষয় হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটা ছড়াই পড়তেছে বা ছড়িয়ে পড়ছে, সে আসবে না এটা আমারও বিশ্বাস একজন গণমাধ্যম কর্মী হিসাবে, কিন্তু সেটা নিয়ে একটা কেওয়াস সৃষ্টি করার চেষ্টা করছে। এই বিষয়ে আপনার আচ্ছা, ঠিক আছে, এই প্রসঙ্গটা চলেই আসলো, যেহেতু মিডিয়ায় এটা না আসা নিয়ে আমরা একটা বিবৃতি দিয়েছি। এই বিবৃতিটা, আচ্ছা, একটা জিনিস একটু বুঝতে হবে, খুব ক্লিয়ারলি বুঝতে হবে, এটা একটা আদালতের, আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এই নিষেধাজ্ঞা দিয়েছেন। এটা কিন্তু সরকারের ব্যাপারটা, মানে আমি অনেক ফোন পেয়েছি, যে সরকার এই ব্যাপারে কি করবে। সরকার এই ব্যাপারে কিছু করার নেই, এটা আদালতের নির্দেশনা, এটা আমাদেরকে ফলো করতে হবে। সরকার হচ্ছে এক্সিকিউটিভ, সরকার এই নির্দেশনা কে মানছে না সেটা দেখা এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সরকারের উপরে অর্পিত দায়িত্ব। এটা সরবে কি সরবে না, প্লিজ আমাকে এই প্রশ্ন অনেকে জিজ্ঞেস করছেন যে এটা কি আপনারা রাখবেন। আমি বললাম আমরা রাখার প্রশ্ন আসছে কোত্থেকে, এটা আমরা দেই নাই, এটা সরকার দেয় নাই। আপনারা কেউ যদি, আমি আবারও বলছি, সংক্ষুব্ধ হন, এটা আওয়ামী লীগের কেউ বা কোনো সাংবাদিক যদি মনে করেন এতে সংবাদ মাধ্যমের উপরে কোন রকম কোন সমস্যা হচ্ছে, আপনারা কিন্তু এটা চ্যালেঞ্জ করতে পারেন সিদ্ধান্তটা আবার আদালতে গিয়ে। আদালত যদি বলে এবার আমরা তুলে নিলাম, তাহলে উঠে গেল। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই বার উঠছে না, এই বারটা আছে, আমরা রাষ্ট্রের আইন মেনে চলার চেষ্টা করতে হবে, আমি এটা মনে করি। এবং ভাই যেটা বলছেন, আবার একটা সংকটের দিকও আছে, সেটা হলো সোশ্যাল মিডিয়া এখন এমন যে এটা কোনো না কোনো ভাবে ছড়িয়ে পড়ছে, কিন্তু আমরা অন্তত এই পারসেপশনটা যেন রাখি, যারা এটা করছি তারা আদালতের নির্দেশনা অমান্য করছে। জি, জি, আচ্ছা, আমি এই ব্যাপারে জবাব আমাদের চিফ প্রসিকিউটর দিয়েছেন, এবং গতকাল আমি দেখলাম আমাদের আচ্ছা আমি বলছি, পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বলেছেন। ওনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন, উই ডু ওয়েলকাম হার। আমরা কিন্তু শুরু থেকে একটা কথা, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এই স্বাগত জানাচ্ছি বলে অনেকে একবার ফটো কার্ড করে বলবেন আমরা ওনাকে খুব স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস, আবার ওই কথাটা আগে একদিন বলেছিলাম, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। উনি যাবেন, উনি মামলা ফেস করবেন, উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে, পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে, সেটা যেন বহাল থাকে। বহাল থাকলে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আর যদি আমরা ওই যে আবার বলছি, আমরা তো আদালতে গেছি, আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হয়, সেজন্য আসছে। সেজন্যই বলছি এটা আমরা এই কারণে ওয়েলকাম করি, কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আমাদের সবচেয়ে বড় যে আমাদের এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বলে আমরা বিশ্বাস করি, তাকে আমরা জাস্টিস দিতে চাই। আর জিওপলিটিক্যালি এটা কোনো ইস্যু বলে আমি মনে করি না। আসলে ওই যে এই যে দেখুন, আমরা এতক্ষণ আলোচনা করছি, একেবারে অপ্রাসঙ্গিক একজন মানুষ আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই যে উনি প্রাসঙ্গিক হলেন, এই যে কথাবার্তা বিভিন্ন জায়গায় হলো, ওনার কোনো না কোনো ভাবে, কারণ ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আছে বলে, আমি শুধু আমার কথা বলছি না, আমি ইভেন যারা আওয়ামী লীগের প্রতিও কিছু সিম্প্যাথাইজার, আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তো এইটাই আর কি। সুতরাং এটাকে আমি কোনো চাপ বা কোনো প্রবলেমের কিছু বলে মনে করি না। উনি যদি আসেন, আমরা তো
চাপের প্রশ্ন কেন? আমরা তো চাইছি উনি আসুন, আমরা তো ওনাকে নিয়ে আসার চেষ্টা করছি, প্রত্যর্পণ করার চেষ্টা করছি। সো আমরা যদি এমন হতো যে আমরা চাইছি উনি ওখানেই থাকুন, উনি এখন আসবেন বলে আমরা চাপে পড়ে গেছি, ব্যাপারটা তার এরকম। এবং শুধু ইন্টারিম না, এই সরকারও, গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী কনফার্ম করেছেন, এই সরকারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন। তো সুতরাং যেটা করছেন সেটা বলায় আসলে চাপের কিছু নেই। ধন্যবাদ। আচ্ছা, এটা ওই যে পরিচয় দেওয়ার কথা ছিল। জি জি। সে তো ওখানে আগে তো তার ওই রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করতে হবে, কিন্তু পাসপোর্ট ছাড়া গেছে। আমি একটু বলি, উনি আসলে কিভাবে আসবেন প্রসেসটা ঠিক হয়ে যাবে। আমি জানি না উনি কিভাবে কি করবেন না করবেন, উনি ওখানে কিভাবে আছেন এগুলো ওই রাষ্ট্র জানেন। উনি যদি আসতে চান, ওই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের সাথে কথাবার্তা বলে ব্যবস্থা করবে। ওইটা প্রসিডিউরাল ব্যাপার আটকে থাকবে না উনি যদি আসতে চান, নিশ্চয়ই আসছে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে যেহেতু ওনার পাসপোর্ট, আপনার পরিচয়টা কাইন্ডলি। আমার নাম আবু বকর, আমি আছে দৈনিক জবাব। জি, ওনার পাসপোর্ট সরকার মানে বাতিল করেছে, তো উনি আসার ক্ষেত্রে যদি ট্রাভেল পাস সরকারের কাছে চান তাহলে সরকার ট্রাভেল এগুলো আসলে আমার মনে হয় একটু পরের প্রশ্ন। যদি উনি যদি চান সেটা সরকার কি করবে। কিন্তু ওই যে বললাম, সরকারের নীতিগত অবস্থান তো তাকে ফিরিয়ে নিয়ে আসা, তাতে আপনি বুঝতে পারেন যে সরকার তার আসার ব্যাপারে তাকে আমরা জাস্টিসের অধীন করতে চাই। সুতরাং উনি যদি আসতে চান, সরকার স্বাভাবিক যুক্তিতে তাকে সাহায্য করারই কথা। জি আমি জসিমুর রহমান, আমি জি জি। আমাদের যে মজলিসটি থেকে যে একটা যে আইনের শাসন অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে আমাদের এই সরকারের যে একটা কমিটমেন্ট আছে যে মানুষ যাতে ন্যায় বিচার পেতে পারে, জি ন্যায় বিচারের জন্যই আপনি বলেছেন যে অলরেডি ডিসাইডেড যে আমরা মুক্তসত্ত্ব অভিযোগ যারা মামলার মধ্যে যাওয়ার আগে এগুলো জি। নিমক হয়। এখন এটা হলো কোর্টে যাওয়ার আগে, কিন্তু যে সমস্ত মামলাগুলো অলরেডি কোর্টে চলে গেছে, সেই মামলাগুলো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে বার কাউন্সিল থেকে যে লাইসেন্স নিয়ে ব্যাপক লয়ার হিসেবে ঢুকে তারা এই ন্যায় বিচারের পক্ষে যে কাজ করার কথা বলে তারা ভোট করছে, সাবমিশন আছে, সেখানে দেখা যাচ্ছে lot of deplorable and vulnerable condition because তারা জনগণের কাছ থেকে চুষে টাকাগুলো নিয়ে এবং তারা মুভ করে না সাবমিশন রাখার আমি বুঝতে পেরেছি। আমরা প্রশ্নটা একটু শেষ করছি। শুধু যদি লাইসেন্স দিয়ে তাদেরকে দিচ্ছে, তারা এর মাধ্যমে তো ন্যায় বিচার কখনো প্রতিষ্ঠা হবে সেটা সরকারের যে পলিসি সেটা কখনো আই গট ইউর পয়েন্ট। আপনি যেটা বলছেন আসলে সবসময় বলা হয় ন্যায় বিচারের জন্য বার এবং বেঞ্চ দুটো আসলে সিনক্রোনাইজড ওয়েতে কাজ করতে হয়। আমি এটাও আপনার সাথে দ্বিমত করি না। আমরা ঢালাও ভাবে বলবো না, কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের প্রবণতা আছে, সেটাও ঠিক আছে। আবার একই সাথে আমাদের অপ্রতুলতাও আছে। আপনি আমাদের বিচারকের সংখ্যা কম, আমাদের কোর্টের সংখ্যা কম, আমাদের উচ্চ আদালত এখনো শুধু ঢাকাতেই কেন্দ্রীভূত আছে, এইসব নানান সংকট আছে। এগুলো সবকিছু নিয়ে নিশ্চয়ই কাজ করা হবে, কাজ করা শুরু হয়েছে, আমি আপনাকে এটা বলতে পারি। জি, নেক্সট। জি, আচ্ছা, উনি বলছেন তারপর। হ্যাঁ, আপনার পরিচয় এবং আপনি জি। আমি অবগত নই সরকারিভাবে এখন পর্যন্ত কোনো, অন্তত আমার কাছে তো সরকারি রেল মন্ত্রণালয়ের ইনফরমেশন আছে। আর আপনি যদি কোনো পত্রিকা থেকে দেখে থাকেন সেটা আসলে সময়ে আমরা কনফার্ম করবো। তবে আমি যেটা বলতে চাই, ভিসার যে ব্যারিয়ার শেষ হয়ে গেছে, আমাদের তো জনগণ যাওয়া শুরু করবে। জনগণ যদি যাওয়া আসা শুরু করে, যোগাযোগের সুবিধার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়া যায়। আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছে যে বাংলাদেশ চায় কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যেটা বন্ধ ছিল জি, আই গট ইট। আমি বলছি, আমি বলেছি যদি এটা দিয়ে থাকে, আমি আবারও বলছি জানি না, কিন্তু আমি বলছি যেহেতু ভিসা প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের সরকার তার নাগরিক, উনি তো কলকাতায় যাচ্ছেন ধরুন, তিনি যাতে কমফোর্টেবলি যেতে পারেন, যার যার প্রয়োজন কমফোর্টেবলি যেতে পারেন, নাগরিকের স্বার্থ সরকার দেখার চেষ্টা করবে। একই সাথে সরকারের নিজস্ব একটা রেলওয়ে আছে, সেই রেলওয়ের কিছু উপার্জনও হবে। ব্যাপারটা এইরকম। জি, জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে একটা ঝামেলা চলছে। অনেক মানুষ নাম এবং জন্ম তারিখ তাদের সমস্যা আছে, হাজার হাজার দরখাস্ত ওখানে আবেদন জমা আছে, কিন্তু তারা সেটা ইয়ে করতে পারছে না। অনেক মানুষ বিদেশে কারাগারেও আছে, তাদের পাসপোর্টে এবং এনআইডিতে জন্ম তারিখ আলাদা।
আমার নিজের কাছেও কয়েকটা আছে, কিন্তু এটা আটকে আছে অনেকদিন ধরে। এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে? খুব ভালো করলেন। আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি তো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। তো আমরা প্রথম দিকে নির্বাচন কমিশনেই বসতাম, নির্বাচন কমিশন গঠিত হওয়ার আগে। পরে আমরা পার্লামেন্টে বসা শুরু করেছি। তো যখন ওখানে বসতাম এবং আমি যেহেতু এই কমিশনের সাথে আছি, এটা জানার পর আপনি যে প্রবলেমের কথা বললেন, অনেকে হয়তো শোনেননি, মহসিন ভাই কি বলেছেন, সেটা হলো যে ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে ভুল আছে, এটার এই সংশোধনের জন্য আমি নিজে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি, এটা একটু করিয়ে দেন, আমার এই সমস্যা আছে এবং অনেকগুলো জমে আছে এবং এর জন্য অনেকে অনেক সমস্যায় আছেন। আমি আজকেই এটা নোট করছি এবং এই ব্যাপারে আমি আজই পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে বলবো। 84,000 আবেদন জমা। 84,000 যদি সেটা হয়ে থাকে, সত্যি কিনা আমি যাই হোক আমরা ভেরিফাই করবো। 84,000 না, 84টাও যদি থাকে, এগুলো ডিলেইড হওয়া উচিত না, মানুষের সার্ভিস যাতে হবে। বিদেশে থাকে। গট ইট। আমি একেবারে একমত। আমি এটা আজই এই ব্যাপারটা নিয়ে কাজ করব। আমি শাহরিয়ার চ্যানেল ওয়ানের কাছে এই প্রশ্নটার একটি সম্পর্ক প্রশ্ন, সেখানে আপনি যে চিন্তার কথা বলেছেন সেটার সাথে যুক্ত করতে চাই যে এনআইডি বা বাংলাদেশের যেসব সেবা রয়েছে সেই সকল সেবা নিতে গিয়ে, কারেকশন দিতে গিয়ে যে ভোগান্তিগুলো হয়, সেই ভোগান্তি নিরসনে সরকারের পদক্ষেপ কি থাকবে এবং এই ভোগান্তির জন্য পাবলিক কেন টাকা দিতে পারে? ভুলটা বেশিরভাগ ক্ষেত্রে 80% ভুল করে গভর্নমেন্টের যে প্রতিষ্ঠান সেগুলো, সেখানে মানুষ কেন টাকা দিতে হয়, টাকা দিয়ে সেবাটা নিশ্চিত করতে হয়। এই বিষয়টা নিয়ে আপনাদের বা আপনার সরকারের পদক্ষেপ কি থাকবে? একটু শক্তভাবে যদি এটাকে নির্দেশনা দিতেন প্রতিষ্ঠানগুলোকে, তাহলে মনে হয় জনসাধারণের ভোগান্তিটা কমবে। খুবই ভ্যালিড প্রশ্ন। যদি ভুল হয়ে থাকে, সেটা যদি সরকারের এন্ডে হয়, সরকার কেন আবার পাল্টা টাকা চাইবে? এবং সরকারের কিছু ক্ষতিপূরণ দেওয়া উচিত, সরকার পাল্টা টাকা দেওয়া উচিত, আমি দ্বিমত করি না। কিন্তু ভুলটা আসলে সরকারের দিক থেকে হয়েছে না কোন দিক থেকে হয়েছে, সেটা হয়তো সবসময় ডিটারমাইন করা কঠিন। একটা জরিমানা সাধারণত কেন রাখা হয়, জরিমানা বা একটা ফি রাখা হয়, যাতে মানুষ, যারা কাজ করে তাদের যেন একটা সতর্কতা থাকে, তারা যখন তথ্য দেয়। কিন্তু আমি এটা একমত, যদি এই পক্ষে হয়, সেই রকম সতর্কতা আসলে এদিকেও থাকা দরকার আছে। এটা একটা ভ্যালিড পয়েন্ট, আমি এটাও কনসিডার করার জন্য বলবো। অনেকগুলো প্রমাণ আছে, এখানেও আছে। মানে আমাদের এই সচিবালয় ভিতরে ক্যামেরা পার্সন এটিএম নিউজের একজন, তার সকল ডকুমেন্টস এর জন্মস্থান হচ্ছে মানিকগঞ্জ, কিন্তু তার এনআইডি কার্ডের জন্মস্থান হচ্ছে কুমিল্লা। এই ভুলটা সরকারের ভুল। এটার কারণে সে কিন্তু 1 বছর ধরে দৌড়াচ্ছে। খুবই ভয়ঙ্কর ব্যাপার এবং এই জন্য ফাইন, আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এটাই হচ্ছে সাংবাদিকতার কাজ। এটাই সাংবাদিক, যে আপনি আমাকে তথ্য দিলেন, এটাই সাংবাদিকতার কাজ। এবং এই মানুষগুলো, আমি আপনার সাথে একমত, ওনারা ক্ষতিপূরণ পাওয়া উচিত। ওনারা ফি দিয়ে করা দূরেই থাকুক না কেন, ওনার যে হয়রানি হলো সব রকম ভাবে, আমি দ্বিমত করছি না। আমি খুব দ্রুত এই সমস্যাগুলো সমাধানের জন্য স্টেপ নেওয়ার চেষ্টা করব। আমি জানিয়ে দিতে পারি এর বেশি। জি প্লিজ। জি, আমি স্ট্যান্ড নিউজে আছি সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে। গতকালকে সংসদে একটি বিশেষ কমিটি করা হলো সংবিধান সংশোধনের জন্য। জি, 17 সদস্যের একটি কমিটি করা হয়েছে, যার মধ্যে বিরোধী দল এটাতে এখনো তাদের নাম দেয়নি। তো সবচেয়ে বিতর্কের জায়গাটা কিংবা যেটা ডিবেট চলছে সেটা হচ্ছে সংশোধন হবে নাকি সংস্কার হবে। তো বিরোধী দলের দাবি হচ্ছে সংস্কার করা, আর সরকারি দল মনে করছে যে সংশোধনী। কিন্তু সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তনের কথা বলা হচ্ছে, সংবিধানের মূলনীতি আছে, বিচার বিভাগ আছে, আইন বিভাগ আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে জুলাই সনদে, অর্থাৎ বড় ধরনের পরিবর্তনের জায়গাগুলো আছে। তো এই সংবিধানকে তো যুগোপযোগী করার জন্য একটা বড় ধরনের সংস্কার দরকার। তো এখন সরকারের দিক থেকে আসলে চিন্তা জায়গাটা কি, এটা সংশোধনীর মাধ্যমে আসলে এই পুরো বিষয়টাকে তারা চেঞ্জ আনতে চান নাকি সংস্কার করতে চান? সংশোধনীর মাধ্যমে যে কোনো পরিবর্তন করা যায়। আমি একটা উদাহরণ দিই, 15th অ্যামেন্ডমেন্ট, যেটা বেশ কিছু অংশ বাতিল হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার সহ বেশ কিছু জিনিস আবার এখন বাতিল হয়েছে। তারা তত্ত্বাবধায়ক বাতিল করেছিলেন, এখন আবার সেটা বাতিল হয়েছে। এতে 1/3 অফ দ্য কনস্টিটিউশনের বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়েছে। ম্যাসিভ গুলো আমরা আলোচনা করি, এর বাইরে প্রচুর পরিবর্তন হয়েছে। করা যায়, সংশোধনীর মাধ্যমে করা যায়। করে আমরা পরবর্তীতে যদি সংবিধান সংশোধনের সাথে গণভোটকে ইনক্লুড করি, তারপর সেটা নতুন করে করা যাবে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে এটা পাল্টে ফেলা হয়েছে সংবিধান সংশোধনীর মাধ্যমে। আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে গিয়েছি, সেখান থেকে আবার পার্লামেন্টারি সিস্টেমে এসছি না। চ্যালেঞ্জ হয়নি। আমরা যে প্রাইম মিনিস্টারের সিস্টেমে আসলাম, দ্বাদশ সংশোধনী, তখন কি এটা আদালতে চ্যালেঞ্জ হয়েছে? হয় নাই। রাষ্ট্রপতিটাও হয় নাই। কিন্তু আমি যেটা বলছি,
সেটা হলো সিস্টেম যখন আমরা পাল্টাচ্ছি, সেটা 12 যে অ্যামেন্ডমেন্ট আছে ওটা কিন্তু গণভোটে আবার পাস করে দেওয়া হয়েছে। সুতরাং সংশোধনী করলে এই আলাপটা আছে যে সেটা আমরা গণভোটে যাব কিনা। আর একটা কথা একটু ক্লিয়ারলি বলে দেওয়া দরকার আছে, সংবিধান সংশোধনী সংস্কার এইটা আসলে শব্দের বিষয়। আসলে আমাদের মূল সমস্যাটা কোন জায়গায়, কতটুকু আমরা করবো, আমি এটা বলে ফেলছি। একথা আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। বিএনপি নির্বাচনের আগে স্পষ্টভাবে বলেছে, এমনকি সরকার গঠনের পরও বলেছে, আমি তারিখটা সম্পর্কে নিশ্চিত নই, 17 বা 19 অক্টোবর পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এটার ভিত্তিতেই বিএনপি কাজ করবে। সেখানে এটার মানে হচ্ছে ওই জুলাই সনদে কিছু কিছু ব্যাপারে সংবিধান সংশোধনেরও কিছু কিছু ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। আমি একটু স্পেসিফিকলি বলি, আপার হাউস বা উচ্চকক্ষ তৈরি হবে, এটা সংবিধান সংশোধনের ব্যাপারে সবাই একমত। কিন্তু কিভাবে তৈরি হবে, কিভাবে গঠিত হবে, এটা নিয়ে বিএনপি এবং বর্তমান সরকারের দ্বিমত আছে। এই জায়গায় তার নোট অফ ডিসেন্ট আছে। সুতরাং বিএনপি নোট অফ ডিসেন্ট জনগণকে আগেই জানিয়েছে, ডেসপাইট অল দ্য ক্রিটিসিজম। অনেকে সমালোচনা করেছেন, কিন্তু বিএনপি জানিয়েছে যে আমি এটা কিন্তু করব না। এটার ভিত্তিতে সে জনগণের কাছে গিয়ে ভোট চেয়েছে, ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং ওইভাবেই ব্যাপারটা হবে। সংশোধনের মাধ্যমে সংবিধানকে পাল্টে অনেক কিছু করে ফেলা যায়, সবকিছু করা যায়। আবারও বলছি, যদি আমরা গণভোটের বিধান আবার ফেরত এসছে, মাঝখানে বাতিল হয়েছিল, সেটা গণভোট প্রয়োজন হলে হবে। যদিও এখন একটা আলাপ আসছে, এই টেকনিক্যাল তর্কে ঢুকছি না, এইগুলো নিয়ে প্রচুর কথা বলেছে, আমার নিজস্ব এই ব্যাপারে খানিকটা পড়াশোনাও আছে। আমরা সংশোধনের আগে একটা গণভোট করে ফেলেছি, এবার নির্বাচনের সাথে একসাথে বলা হচ্ছে যে ওতেই সব ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে। এগুলো বিরাট কনস্টিটিউশনাল বিতর্ক, আপনারা দেখবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এটা নিয়ে নিয়মিতভাবে কথা বলেন। আমরাও ইনফ্যাক্ট একসময় টিভি টক শোতে বা অন্যান্য জায়গায় প্রচুর বলেছি, ডিবেট গুলো চলুক। কিন্তু আমি মূল ব্যাপারটা বলতে চাচ্ছি, আসলে বিরোধী দলের উচিত এই আলোচনায় পার্টিসিপেট করা, সংশোধনের মাধ্যমে তারা যা বলছেন সেটা সংশোধনে ঢোকানোরই চেষ্টা তারা আলোচনার মাধ্যমে করুন। পার্লামেন্ট আছে, পার্লামেন্টে জনগণের সামনে বোঝান। যদি বাই এনি চান্স তারপরে, যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা ওভাবে নেই, যদি নাও হয় জনগণ দেখলো এবং একটা পর্যায়ে যদি জনগণ তাদের এই দাবিকে সমর্থন করে, পরবর্তী নির্বাচনে তারা সেটার প্রভাব পাবেন। নির্বাচনী ব্যবস্থা বা গণতন্ত্র এভাবেই তো কাজ করে। বন্যা আক্রান্ত 11 জেলায় স্বাস্থ্য বিভাগের সকল ছুটি বাতিল করা হয়েছে। আমি আবারও বলছি, বন্যা আক্রান্ত জেলায় স্বাস্থ্য বিভাগের সকল ছুটি বাতিল করা হয়েছে। সরকার যথেষ্ট প্রস্তুত আছে। খাদ্য মন্ত্রণালয়ের মজুদ নিয়ে আমরা বলছিলাম, প্রতি সপ্তাহে আমরা দেখছি মজুদ আগের থেকে অনেক বেশি বাড়ছে। বাংলাদেশের ইতিহাসে কখনো এত মজুদ ছিল না, যেটা 23,26,160 মেট্রিক টন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এখানে একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। বৃত্তি পরীক্ষা সব বছরই হয়, বৃত্তি পায় মানুষ, কিন্তু আমি এবার একটা পরিসংখ্যান দেখে আমার ইন্টারেস্টিং মনে হলো। সেটা হচ্ছে বৃত্তিপ্রাপ্ত, আচ্ছা কতজন পেয়েছে সেটা একটু জানিয়ে রাখি। ট্যালেন্ট পুলে 32,965 জন, সাধারণ ক্যাটাগরিতে 46,281 জন। বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র হচ্ছে 45.29% এবং ছাত্রী হচ্ছে 54.71%। মানে ছাত্রীর সংখ্যা, ছাত্রের মানে পার্সেন্টেজ 10% বেশি। মানে এটা একটা অসাধারণ ব্যাপার আমাদের মতো দেশের জন্য। বিভিন্ন ক্ষেত্রে নারীরা কত এগিয়ে যাচ্ছে তার একটা প্রমাণ। আবারও বলছি, ছাত্র 45.29% এবং ছাত্রী 54.71% বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছি, এমনকি আমাদের অনেক ক্ষেত্রেই এক ধরনের রক্ষণশীল সমাজ হলেও আমাদের প্রাইমারি যে ফুটবল কম্পিটিশন হয়েছিল সেখানে নারী এবং ছাত্র এবং ছাত্রীদের ফুটবল টিমের সংখ্যা একেবারেই সমান ছিল। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের আমরা টোলের কথা বলেছি, এটা কাজ এগিয়ে চলছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আপনারা জানেন এটা জুলাই মাস এবং জুলাই মাসে আমাদের যে গণঅভ্যুত্থান, সেটা মূল কর্মসূচিগুলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন এবং অনেকটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আছে। আপনারা জানেন আজকে 12:30 সেখানে একটা ব্রিফিং আছে, সেই কর্মসূচি জানানো হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে 16 জুলাই সকালে রায়ের বাজারে জুলাই শহীদদের কবরের পাশে দোয়া মোনাজাত ও ফাতেহা পাঠ, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদ স্মরণে আলোচনা সভা, প্রমাণপত্র প্রকাশ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্যান্স ডে উদযাপন, মাদ্রাসা শিক্ষার্থীদের রেজিস্ট্যান্স ডে উদযাপন এবং 5 আগস্টে তো সংবর্ধনা আছে জুলাই শহীদ এবং যোদ্ধা পরিবারগুলোর। আমরা খুব সামনেই 16 তারিখ সম্ভবত আমরা খুব সিগনিফিক্যান্টলি এই অভ্যুত্থানের, আমি একটু পেছনে যে সম্ভবত 15টাকে সিগনিফিক্যান্স শুরু হয় সবচেয়ে বেশি, কারণ ওই দিন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগ হামলে করেছিল স্টুডেন্টদের উপরে এবং অনেক নারী শিক্ষার্থী, অনেক ছাত্রী মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তারপর 16 তারিখ আবু সাইদ। তো আমরা জুলাইতে যা হয়েছে গণঅভ্যুত্থানকে নিশ্চিতভাবেই এই সরকার
ধারণ করে। এই গণঅভ্যুত্থানে বিএনপির একটা খুবই গুরুত্বপূর্ণ হিস্সা আছে। বর্তমান প্রধানমন্ত্রী শুরু থেকেই এটার সাথে জড়িত ছিলেন, সুতরাং যথাযোগ্য মর্যাদা দিয়ে এটাকে পালন করা হবে। এবং শুধু পালন না, আমরা যে কথাটা রিপিট করার চেষ্টা করছি, যে গণঅভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে, সেই স্পিরিট আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। বিভিন্ন অঞ্চলে কিছু স্কিপ করছে যেগুলো খুব সিগনিফিক্যান্ট না, কিন্তু আমাদের রেগুলার কাজ চলছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক বাণিজ্য সহযোগীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে আমদানি নীতি আদেশ 2026 থেকে 29 খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এখানে বিস্তারিত বলা আছে কিভাবে আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা যাবে, সেটা আপনারা পেয়ে যাবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ও দক্ষিণ সিটির মাকুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের 2টি প্রকল্প নিয়ে বৈঠক করেছেন। সচিবালয়ের বৈঠকটায় চীনের একটা গ্রুপের সাথে আমিনবাজারে একটি বর্জ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিনিয়োগ করবে। প্রতিদিন ঢাকা শহরে প্রায় 3000 টন বর্জ্য ব্যবহার করে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। 2028 সালের আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে এবং এটা 25 বছর সরবরাহ করবে, এটা এক্সপেক্ট করা যায়। বর্জ্য ব্যবস্থাপনা, সেটা যদি বর্জ্যকে দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, এটা অসাধারণভাবে এই আলাপ বহুদিন থেকে চলছে, কিন্তু আমরা বিশ্বাস করি খুব দ্রুতই এটা আলোর মুখ দেখবে। জি, সময়টা আবার বলছি, এটা ঢাকা শহরে 3000 টন বর্জ্য ব্যবহার করে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। 2028 সালের আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে এবং 25 বছর এটা আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে প্রচুর রেণুপোনা ছাড়া হচ্ছে। 19.931 মেট্রিক টন অবমুক্ত করা হয়েছে। এর বাইরে যেখানে মৎস্য আহরণ নিষিদ্ধ, সেখানে তাদের অভিযান চলছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিগত 15 থেকে 18 জুন INIR মিশনের সংক্রান্ত সেমিনার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান আলোচনা অনুষ্ঠিত হলে যেটা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন পর্যালোচনা করা হয়েছে। IAEA 3 জন বিশেষজ্ঞ এখানে উপস্থিত ছিলেন। আপনারা জানেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব দ্রুত আমাদের গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে। প্রথম ইউনিটটা, সেটা একটু জানিয়ে করবেন। এই ফোনটা কার প্লিজ, এটা বারবার ভাইব্রেট হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বয়স ভিত্তিক সাঁতার কম্পিটিশন শুরু হয়েছে 11 জুলাই থেকে। বয়স ভিত্তিক, এটা ইম্পর্টেন্ট। আমরা প্রায় বলছি যে আমাদের জাতীয় পর্যায়ে যত কম্পিটিশন হচ্ছে, এই সরকার চায় কিশোর তরুণদেরকেও যত বেশি সম্ভব ক্রীড়া এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা যায়, সেই চেষ্টা। সেই কারণে এটা খুবই সিগনিফিক্যান্ট বলে আমরা মনে করি। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, তারা তাদের যেসব রেগুলার কাজ, সেগুলো তারা করে যাচ্ছেন। মূলত বিভিন্ন ক্ষেত্রে শ্রম আইন যেখানে ভঙ্গ হচ্ছে, সেটার ক্ষেত্রে তারা ব্যবস্থা নিচ্ছেন। একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা মনে করি, কারণ প্রান্তিক মানুষ হওয়ায় আমরা সবসময় যোগাযোগে থাকি না, সেটা হচ্ছে চা শিল্পের উন্নয়ন, চা শিল্পের স্থিতিশীলতা বজায় রাখা এবং চা শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা সভাপতিত্বে মালিক পক্ষ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা খুব যারা খোঁজ খবর রাখি তারা জানি চা শিল্পে কর্মরত শ্রমিকদের জীবন মানে খুব বড় প্রশ্ন আছে। এটা দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। এই সরকার সেটা সমাধান করার জন্য আন্তরিকভাবে কাজ করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আপনারা জানেন যে 1 কোটি দক্ষ কর্মী আমরা প্রেরণ করতে চাই আগামী 5 বছরে। সেটার জন্য যা যা প্রয়োজন, তাদের ভাষাগত সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে, তাদেরকে দক্ষ করে তোলার চেষ্টা হচ্ছে এবং যে দেশগুলোতে আমরা কর্মী প্রেরণ করতে চাই তাদের সাথে দ্বিপাক্ষিক সব আলোচনা কন্টিনিউ করছে। আমাদের এখন পর্যন্ত 2015 থেকে 26 সালে একটা পরিসংখ্যান 45 লক্ষাধিক কর্মী প্রেরণের মাধ্যমে সৌদি আরব বাংলাদেশ শীর্ষ শ্রম বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। এরপরই প্রধান গন্তব্য ওমান 9.36 লাখ, মালয়েশিয়া 8.45 লাখ এবং কাতার 7.14 লাখ। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিশ্ব পরিবেশ দিবসে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করেছেন। 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু হলো। আপনারা নিশ্চয়ই জানেন
বর্ষার সময় গাছ লাগানো সবচেয়ে উপযুক্ত সময়, কারণ এই সময়টার মধ্যে গাছ তার মোটামুটি একটা চারা থেকে একটা ভিত্তি পেয়ে যায়। এবং আপনারা এই সরকার ক্ষমতায় আসার আগে বিএনপি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল বৃক্ষরোপণে, সেটা ঠিকঠাক মতো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আমি বলবো এটার সাথে জড়িত, সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট এটার জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে। এটা সিরাজগঞ্জ জেলায় করা হয়েছে। আপনারা জানেন যে বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে হচ্ছে ধরুন হসপিটালের যে বর্জ্য, এই ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন থেকে সমালোচনা আলোচনা ছিল। আপনারা জানেন এই বর্জ্যগুলোর মধ্যে হসপিটালে ব্যবহৃত বিভিন্ন জিনিসের মধ্যে নানান রকম মারাত্মক রোগ জীবাণুও থাকে। সো এই ডিসপোজাল নিয়ে আলাপ, এবং আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটু ব্যক্তিগতভাবে তথ্য দেই। ঢাকা মেডিকেল কলেজের যে হয়েছে জন্মদিন প্রতিষ্ঠাবার্ষিকী 81তম, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ছিলেন। ঢাকা মেডিকেল কলেজের একজন অ্যালামনি হিসেবে আমি সেখানে ছিলাম। তো আমরা যখন ইনফর্মালি কথা বলছিলাম, ঢাকা মেডিকেল কলেজের নতুন একটা প্রকল্প আসছে, আমি দেখলাম যে তিনি এই মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এখানে কি করা হচ্ছে, এবং ওখানে জিজ্ঞেস করছেন সারা দেশে এটাকে কিভাবে ইন্টিগ্রেটেড এবং সেন্ট্রালি করা যায়, বিভিন্ন জেলাতে এই ম্যানেজমেন্টটা একত্রে কিভাবে করা যেতে পারে, উনি এই ব্যাপারে খুবই কনসার্নড আছেন। আমাদের এই একটা জায়গায় ঢাকা বা বিভিন্ন জায়গায় হয়তো ভালো অবস্থা আছে, কিন্তু অনেক জায়গায় এটা আসলে প্রপার অবস্থায় নেই। সো এটা খুব জরুরি ব্যাপার, কারণ আমাদের অনেক রোগ ছড়িয়ে পড়তে পারে, মারাত্মক রোগ ছড়িয়ে পড়তে পারে এই ওয়েস্ট থেকে। পরিকল্পনা মন্ত্রণালয় ভোক্তা মূল্য সূচক তারা প্রকাশ করেছেন, মজুরির হার প্রকাশ করেছেন, এগুলো তাদের খুব রেগুলার কাজ, তারা সেগুলো করছেন। বাস্তবায়ন পরিবক্ষণ ও মূল্যায়ন বিভাগ তারা সেই প্রকল্পগুলো কতটুকু অগ্রগতি হয়েছে সেটাও তারা কন্টিনিউ করছেন। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আইনজীবীদের জন্য মধ্যস্থতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম চলছে। বিচারপতিদের দ্রুত স্বল্পব্যয় এবং কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগ এই প্রকল্পটা বাস্তবায়ন করছে। কারণ আমরা জানি আদালতে চলে যাওয়ার আগেও যদি এই কাজগুলো করা যায়, মধ্যস্থতা করা যায়, সেক্ষেত্রে মানুষের হয়রানি অনেক ক্ষেত্রে কমে যায়। আদালতে শুধু টাকা খরচের প্রশ্ন আছে, দীর্ঘসূত্রিতার প্রশ্ন আছে, এবং অনেকে কঠিন জেলা পর্যায়ে আদালত আছে, গ্রাম থেকে জেলায় আসা বা যখন এটা উচ্চ আদালতে আসে ঢাকায় আসা, এটা সংকটের ব্যাপার থাকে। সেই কারণে পুলিশ তার রেগুলার তার বাহিনীগুলোর মাধ্যমে, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, তারা সবকিছু করছে। এবং এবার এই বাহিনীগুলোই আবার যেসব জায়গায় বন্যা আক্রান্ত আছে, যেমন যেসব দুর্গম এলাকা আছে, যেসব এলাকায় বিজিবি আছে, বিজিবি সেই এলাকাগুলোতে সিলেট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এসব এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড চালাচ্ছে। আইএসপিআর থেকে কিছু তথ্য। আপনারা জানেন গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। নৌবহরে জাপানের 5টি পেট্রোল বোট সংযুক্ত হয়েছে। আর আমি ছোট্ট একটু তথ্য, একটা আপডেট দিয়ে দিতে চাই। বন্যার আপডেটটা হচ্ছে এখন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বিস্তারিত তথ্য এখানে। এখন পর্যন্ত আক্রান্ত জেলা 7টি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। উপজেলার সংখ্যা 59টি, ক্ষতিগ্রস্ত পৌরসভা ইউনিয়নের সংখ্যা 334টি, পৌরসভা 12টি। পানিবন্দী পরিবারের সংখ্যা 1,55,311টি, ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 6,09,411 জন। এখন পর্যন্ত 54 জন মানুষ মারা গেছেন, খুবই মর্মান্তিক আমাদের জন্য। প্রতিটা মৃত্যু আমরা এক্সপেক্ট করি না একটাও। এটা রাঙ্গামাটিতে 3 জন, বান্দরবানে 6 জন, কক্সবাজারে 31, চট্টগ্রামে 13, মৌলভীবাজারে 1 জন। আহত হয়েছেন 39 জন। সারা দেশে আশ্রয় প্রদান করার জন্য বন্যার কথা মাননীয় পিআইও বলেছেন। এখানে আমরা সারা দেশে অনেক ম্যাসিভ হয়েছে তা না, কিন্তু যেই জায়গায় বন্যা হয় সেই জায়গার মানুষের জীবন তো আসলেই সংকটের মধ্যে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটা মনিটরিং এবং নির্দেশনা দিচ্ছেন। তিনি দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন। রবিবার দুপুরে তিনি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে 8 বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটা বৈঠক হয়। সেখানে তিনি এই নির্দেশনাগুলো দিয়েছেন। তিনি প্রয়োজনীয় যত পদক্ষেপ নেওয়ার, ত্রাণ চিকিৎসা থেকে শুরু করে সবকিছু তিনি জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রামেও বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সেখানে ত্রাণ কাজ চালিয়ে যাচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আপনারা জানেন বন্যার সময়, এটা আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, বন্যার সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ার প্রবণতা থাকে, কারণ পানি যখন ওঠে তখন সেগুলো আশ্রয়ের জন্য মানুষের বাড়ির দিকে চলে যায়। সেটার মোকাবেলার জন্য যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনম, সাপ যদি কাউকে কাটে অ্যান্টিভেনম দিতে হয়, এটার প্রতিষেধক হিসেবে আপনারা নিশ্চয়ই জানেন, সেটা যথেষ্ট পরিমাণে আছে, যথেষ্ট পরিমাণে খাবার স্যালাইন, কারণ এই বন্যার সময় বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার প্রবণতা তৈরি হয়, সেটাও করা হয়েছে। বন্যা আক্রান্ত 11 জেলায় স্বাস্থ্য বিভাগের সকল ছুটি বাতিল করা হয়েছে। আমি আবারও বলছি, বন্যাক্রান্ত জেলায় স্বাস্থ্য বিভাগের সকল ছুটি বাতিল করা হয়েছে। সরকার যথেষ্ট প্রস্তুত আছে। খাদ্য মন্ত্রণালয়ের মজুদ নিয়ে আমরা বলছিলাম, প্রতি সপ্তাহে আমরা দেখছি মজুদ আগের চাইতে অনেক বেশি বাড়ছে। বাংলাদেশের ইতিহাসে কখনো এত মজুদ ছিল না, যেটা 23,26,160 মেট্রিক টন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এখানে একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। বৃত্তি পরীক্ষা সব বছরই হয়, বৃত্তি পায় মানুষ, কিন্তু আমি এবার একটা পরিসংখ্যান দেখে আমার ইন্টারেস্টিং মনে হলো। সেটা হচ্ছে বৃত্তিপ্রাপ্ত, আচ্ছা কতজন পেয়েছে সেটা একটু জানিয়ে রাখি। ট্যালেন্ট পুলে 32,965 জন, সাধারণ ক্যাটাগরিতে 46,281 জন। বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র হচ্ছে 45.29% এবং ছাত্রী হচ্ছে 54.71%। মানে ছাত্রীর সংখ্যা, ছাত্রের মানে পার্সেন্টেজ 10% বেশি। মানে এটা একটা অসাধারণ ব্যাপার আমাদের মতো দেশের জন্য। বিভিন্ন ক্ষেত্রে নারীরা কত এগিয়ে যাচ্ছে তার একটা প্রমাণ। আবারও বলছি, ছাত্র 45.29% এবং ছাত্রী 54.71% বৃত্তি পেয়েছে। এরা কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছি, এমনকি আমাদের অনেক ক্ষেত্রেই এক ধরনের রক্ষণশীল সমাজ হলেও আমাদের প্রাইমারি যে